আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির উৎপাদন তত্ত্ব থেকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে এবং পরবর্তীতে বারবার ভিডিওটি দেখবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। চলো যাওয়া যাক আজকের ক্লাসের আলোচ্য সূচিতে। আজকের আলোচ্য বিষয়ে থাকবে উৎপাদন কি, উৎপাদনের উপকরণ, উৎপাদন অপেক্ষক, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের সম্পর্ক, পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সবশেষে মাত্রাগত উৎপাদন। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো। শুরুতেই হোয়াট ইজ প্রোডাকশন, উৎপাদন কি? আমরা যদি সহজ কথায় বলি তাহলে উপকরণকে দ্রব্য বা সেবায় রূপান্তর করার যে প্রক্রিয়া তাকেই উৎপাদন বলা হয়। মূলত বিভিন্ন উপকরণের আকার বা অবস্থান পরিবর্তন করে অথবা এক সময় থেকে আরেক সময়ে পাওয়ার প্রাপ্যতা সৃষ্টি করে আমরা উপযোগ বা ব্যবহারের উপযোগী করে তুলতে পারি, উপযোগ সৃষ্টি বা ব্যবহারের উপযোগী করে তুলতে পারি। আর এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে উৎপাদন। অর্থাৎ উৎপাদন হলো উপযোগ সৃষ্টি। ভোগের মাধ্যমে যেমন উপযোগ ধ্বংস হয়, উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। এই উপযোগ সৃষ্টি হতে পারে প্রধানত চার প্রকারে। একটা হলো রূপগত উপযোগ সৃষ্টি, অর্থাৎ উপকরণের আকার পরিবর্তন করে আমরা নতুন কিছু তৈরি করলাম এবং তার দ্বারা উপযোগ সৃষ্টি হলো, এটি হলো রূপগত উপযোগ সৃষ্টি। যেমন কাঠ থেকে চেয়ার, টেবিল, বিভিন্ন ফার্নিচার তৈরি, অথবা কাপড় কেটে জামা, প্যান্ট তৈরি ইত্যাদি। আবার অবস্থানগত উপযোগ সৃষ্টি, যেমন নওগাঁর চাল ঢাকা বা চিটাগাঙে নিয়ে গেলে সেখানে ভোক্তাদের জন্য চালের উপযোগ সৃষ্টি হয়। কিংবা সিলেটের কমলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে সেখানে ভোক্তাদের জন্য কমলার উপযোগ সৃষ্টি করা হয়। এটা হলো অবস্থানগত উপযোগ সৃষ্টি। সময়গত উপযোগ সৃষ্টি মানে হলো এক সময়ের উৎপাদিত পণ্য বা সেবা আরেক সময়ে পাওয়ার ব্যবস্থা করা। যেমন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে শীতকালীন এই সবজিকে সারা বছর পাওয়ার ব্যবস্থা করা হয়। সেবাগত উপযোগ সৃষ্টি, সেবাগত উপযোগ সৃষ্টি যেমন ডাক্তার রোগীর রোগ নির্ণয় করছেন এবং প্রেসক্রিপশন তৈরি করছেন, এটা হলো সেবা সৃষ্টি হচ্ছে, সেবাগত উপযোগ পাচ্ছে। সেলুনে গিয়ে আমি চুল ছাটালাম, এটি নাপিত আমার জন্য সেবা সৃষ্টি করলো, এখানে সেবাগত উপযোগ সৃষ্টি। এভাবে আমরা উপযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদন। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো যাওয়া যাক ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপকরণ কি। উৎপাদনের উপকরণকে আমরা প্রধানত চারটি ক্যাটাগরিতে, চারটি ধরনে ভাগ করতে পারি। এক, ভূমি, প্রকৃতি প্রদত্ত যেসব সম্পদ, যেমন কৃষি জমি, জলাশয়, বনভূমি, খনি, অথবা কোনো প্রতিষ্ঠান যে জায়গায় তৈরি করা হচ্ছে সেই জায়গা, এটাকে আমরা ভূমি বলছি। আবার শ্রম, শ্রম মানে কিন্তু এখানে বলে রাখা ভালো, ব্যক্তি যে শ্রম দিচ্ছে, শ্রমিক উৎপাদনের উপকরণ নয়, বরং শ্রমিক বা ব্যক্তি উৎপাদনে যে অবদান রাখছে সেটি হলো শ্রম। আর এটি হতে পারে শারীরিক, হতে পারে মানসিক। ইটভাটার যে কর্মী কাঁচা ইট তৈরি করছে,
সেখানে যে সে অবদান রাখছে এটা হলো শারীরিক শ্রম। আবার ডাক্তার যিনি প্রেসক্রিপশন লিখছেন এটি মানসিক শ্রম। উকিল পরামর্শ দিচ্ছেন এটি মানসিক শ্রম। এর পরের উপকরণটি হলো মূলধন। এটি মানুষের তৈরি। উৎপাদনের জন্য মানুষ প্রকৃতি প্রদত্ত উপাদান থেকে যা তৈরি করছে উৎপাদনের কাজে ব্যবহারের জন্য, যেমন লাঙল, কোদাল, গরু, কাঁচামাল, যন্ত্রপাতি, আসবাবপত্র, ভবন, রাস্তাঘাট, রেল, সেতু, ব্রিজ, মানে গাড়ি বা উৎপাদনের প্রযুক্তি, টেকনোলজি, এটাও উৎপাদনের উপকরণ। এই সবগুলোকে আমরা বলতে পারি মূলধন। এরপরে সংগঠন, অর্গানাইজেশন, যিনি উৎপাদনের এই সবগুলো উপকরণকে সংগঠিত করার দায়িত্ব পালন করেন, ইনি একজন হতে পারেন, একাধিক ব্যক্তি হতে পারেন, তাকেই বলা হচ্ছে উদ্যোক্তা বা সংগঠন। আর এই চারটি উপকরণই হলো উৎপাদনের। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনা করব প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক নিয়ে। ফাংশন বা অপেক্ষক যদিও একটি গাণিতিক বিষয়, স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক দেখায়। উৎপাদনের ক্ষেত্রেও তাই, উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের একটি কারিগরি সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আমরা বলছি উৎপাদন অপেক্ষক, যার দ্বারা উপাদানগুলির যে কোনো সংমিশ্রণ ব্যবহার করে নির্দিষ্ট সময় মেয়াদে কতটুকু উৎপাদন পাওয়া যেতে পারে তা নির্ণয় করা যায়। বলে রাখা ভালো, আমরা অর্থনীতিতে উৎপাদনের উপাদানকে ইনপুট বলছি, আর উৎপাদিত যে পরিমাণ, যে উৎপাদন হচ্ছে, এটাকে আমরা বলছি আউটপুট। তো উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের এই কারিগরি সম্পর্কে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি এভাবে: কিউ ইকুয়ালস টু ফাংশন অফ এল কে এন ই, যেখানে কিউ দ্বারা আমরা উৎপাদনের পরিমাণকে নির্দেশ করছি, এল দ্বারা আমরা শ্রম লেবার, কে দ্বারা মূলধন ক্যাপিটাল, এন দ্বারা ল্যান্ড ভূমি, এবং ই দ্বারা অর্গানাইজেশন এন্টারপ্রেনারশিপ সংগঠনকে নির্দেশ করা হচ্ছে। এখানে আমরা পড়ি এভাবে: কিউ ইজ এ ফাংশন অফ এল, এ, কে, এন এবং ই। এখানে এফটা হলো ফাংশনের প্রতীক। এখন এই নির্ভরশীলতা সম্পর্কটা কেমন, তার গাণিতিক একটা রূপ থাকতে পারে, সেটা আমরা এখানে দেখালাম না, এটা গাণিতিক অর্থনীতির বিষয়। তবে বিশ্লেষণের সুবিধার্থে আমরা উৎপাদন অপেক্ষককে সচরাচর কিউ ইকুয়ালস টু ফাংশন অফ এল কে, অর্থাৎ লেবার এবং ক্যাপিটাল, শ্রম এবং মূলধনের ফাংশন হিসেবেই দেখিয়ে থাকি। উৎপাদন অপেক্ষকের এই ধারণার উপর ভিত্তি করে চলো এবার আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের কথা বলবো, শর্ট রান এন্ড লং রান প্রোডাকশন ফাংশন। তো স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলার আগে আমরা স্বল্পকাল এবং দীর্ঘকাল কি উৎপাদন তত্ত্বের বিশ্লেষণের সুবিধাতে আমরা এই সময়কে দুটি ভাগে ভাগ করেছি, একটা স্বল্পকাল, একটি দীর্ঘকাল। স্বল্পকাল বা শর্ট রান হলো যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপাদান একসাথে বাড়ানো বা কমানো যায় না। এক বা একাধিক উপাদান স্থির থাকে, আর বাকি বা এক বা একাধিক উপাদান পরিবর্তনশীল, আর বাকিগুলো স্থির। যেমন ধরো একটা টেলারিং শপে, দর্জির দোকানে যখন ঈদের মৌসুম অথবা পূজার মৌসুমে কাজের চাপ বেড়ে যায়, পোশাক তৈরির পরিমাণ সংখ্যা বেড়ে যায়, তখন ওই দর্জির দোকানের যিনি মালিক, তিনি চাইলেও সঙ্গে সঙ্গে ঘরটাকে বড় করতে পারেন না, আসবাবপত্র বাড়াতে পারেন না, কিংবা তার মেশিন, এমব্রয়ডারি মেশিন বা অন্যান্য সেলাই মেশিন চাইলেই সাথে সাথে বাড়াতে পারেন না। তিনি যেটা করতে পারেন, শ্রম বাড়াতে পারেন। অর্থাৎ যারা কর্মী, তারা যারা ৮ ঘন্টার শ্রম দিত, ১২ ঘন্টা অথবা ১৬ ঘন্টার শ্রম দিচ্ছে। অথবা তিনি কাঁচামাল, সুতা, বোতাম বা বিদ্যুৎ খরচ, এগুলো তার বাড়তে পারে। অর্থাৎ স্বল্পকাল এই চাইলে তিনি এগুলো বাড়াতে পারছেন না। এই যে এগুলো বাড়াতে গেলে সময় লাগবে। এই যে কিছু উপাদান স্থির থাকছে, তার ঘর আসবাবপত্র স্থির থাকছে, আর এই শ্রম বা বিদ্যুৎ পরিবর্তিত হচ্ছে, যে সময়ের জন্য এটা পারা যাচ্ছে না, মানে সময় বেশি লাগবে, এটা হলো স্বল্পকাল। আর দীর্ঘকাল হলো যে সময়ের মধ্যে সব উপাদান পরিবর্তন করা যায়। অর্থাৎ যদি এই দর্জি মনে করেন যে তার এই কাজের চাহিদা এইভাবে অব্যাহত থাকবে, বেড়ে গেছে, তাহলে তিনি নতুন করে ঘর ভাড়া নেবেন বা ঘর তৈরি করবেন অথবা আসবাবপত্র বাড়াবেন। আর এর জন্য যে সময় দরকার সেটাকে বলা হয় দীর্ঘকাল।
আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আসি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যে অপেক্ষকে উৎপাদনের সকল উপাদান পরিবর্তনশীল বিবেচনা করে উৎপাদনের উপাদানের সাথে উৎপাদনের পরিমাণের কারিগরি সম্পর্ক দেখানো হয় তাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যেমন কিউ ইকুয়ালস টু ফাংশন অফ এল কে এল এন অথবা কিউ ইকুয়ালস টু ফাংশন অফ এল কে। এখানে সবগুলো উপাদানই পরিবর্তনশীল। আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যে অপেক্ষকে একটি উপাদান পরিবর্তনশীল এবং অন্যান্য উপাদান স্থির বিবেচনা করে উৎপাদনের ওই উপাদানের সাথে উৎপাদনের পরিমাণের কারিগরি সম্পর্ক দেখানো হয় তাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যেমন কিউ ইকুয়ালস টু আমরা এখানে দেখেছি কিউ ইকুয়ালস টু ফাংশন অফ এল কে বার, কে উপর বার চিহ্নতে কে কে স্থির বোঝানো হয়েছে, কাজে এটাকে আমরা লিখতে পারি কিউ ইজ এ ফাংশন অফ এল। একইভাবে কিউ ইকুয়ালস টু ফাংশন অফ কে এল, এল বার, এই এল হলো স্থির, কে ক্যাপিটাল পরিবর্তনশীল, তার মানে ফাংশন অফ কে। এভাবে আমরা একটি চলকের একটি উপকরণকে ভেরিয়েবল পরিবর্তনশীল বিবেচনা করে উৎপাদন অপেক্ষক যখন বিবেচনা করব সেটাই হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত কতগুলো ধারণা, যেমন টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এগুলো আলোচনা করব। এগুলোর সংজ্ঞা এখানে তোমাদের দেব। যেমন আমরা মোট উৎপাদন, টোটাল প্রোডাক্ট কাকে বলছি? নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগ করে প্রাপ্ত উৎপাদনকে বলা হয় মোট উৎপাদন। যেমন একটি ইট ভাড়াতে 5 জনের শ্রম দ্বারা একদিনে যদি 400টি কাঁচা ইট তৈরি হয় তাহলে এই 5 একক শ্রমের মোট উৎপাদন হলো 400টি কাঁচা ইট। আমরা সাধারণত 1 একক শ্রম বলতে একজনের 8 ঘন্টার শ্রমকেই বুঝিয়ে থাকি। এটাকে আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি টিপিএল ইকুয়ালস টু ফাংশন অফ এল ইকুয়ালস টু 5 সমান 100। এর দ্বারা বোঝানো হচ্ছে যে 5 মূলধন স্থির আছে, 5 জনের শ্রম দ্বারা আমরা টোটাল 400 একক উৎপাদন পাবো, 400টি ইট। গড় উৎপাদন, এভারেজ প্রোডাক্ট, পরিবর্তনশীল উপকরণের মাথাপিছু উৎপাদন, পার হেড উৎপাদনকে বলা হয় ওই উপাদানের গড় উৎপাদন। কারণ পরিবর্তনশীল উপাদানের পরিমাণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে আমরা এই গড় উৎপাদন পাই। প্রতীকের সাহায্যে এটাকে লিখতে পারি, যদি শ্রমের গড় উৎপাদন হয় তাহলে এপিএল, এভারেজ প্রোডাক্ট অফ লেবার, ইকুয়াল টু টোটাল প্রোডাক্ট টিপি ডিভাইডেড বাই এল। আর যদি মূলধনের গড় উৎপাদনের কথা বলি তাহলে হবে average product of capital equals to total product divided by capital K। যেমন এখানে আমরা দেখলাম 5 জনের শ্রমের 5 একক শ্রমের মোট উৎপাদন 400টি কাঁচা ইট, তাহলে একজনের কি হবে 5 দিয়ে ভাগ করলে হবে 80, গড় উৎপাদন 80। এবারে আসি প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাক্ট। পরিবর্তনশীল উপাদানের নিয়োগ 1 একক বৃদ্ধি করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, এই পরিবর্তিত উৎপাদনের পরিমাণকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। অন্যভাবে বলতে পারি পরিবর্তনশীল উপকরণের সাপেক্ষে মোট উৎপাদনের পরিবর্তনের হার হলো প্রান্তিক উৎপাদন। আমরা মোট উৎপাদনের পরিবর্তনকে পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন দ্বারা ভাগ করে প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে পারি। যেমন এখানে আমরা শ্রমের প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এমপিএল ইকুয়ালস টু মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবারও লেখা হয় অনেক সময় এমপিপিএল, তখন অর্থাৎ বস্তুগত উৎপাদন, প্রান্তিক বস্তুগত। আমরা এখানে এমপিএল লিখেছি, এমপি হলো ডেল্টা টোটাল, ডেল্টা টিপি মানে চেঞ্জ ইন টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ডেল্টা এল মানে চেঞ্জ ইন লেবার। একইভাবে মূলধনের প্রান্তিক উৎপাদন মানে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল সমান ডেল্টা টিপি ডিভাইডেড বাই ডেল্টা কে, চেঞ্জ ইন টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ক্যাপিটাল। এভাবে আমরা প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে পারি। অতিরিক্ত 1 একক শ্রম নিয়োগ করে প্রাপ্ত উৎপাদন হলো শ্রমের প্রান্তিক উৎপাদন। অতিরিক্ত 1 একক মূলধন নিয়োগ করে যে উৎপাদন পাচ্ছি, বাড়তি যে উৎপাদন পাবো সেটা হলো মূলধনের প্রান্তিক উৎপাদন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব রিলেশন অ্যামং টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট এন্ড মার্জিনাল প্রোডাক্ট। মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। আমরা মূলত এই সম্পর্কটা এখানে একটা উদাহরণের সাহায্যে প্রথমে দেখবো, তারপর রেখাচিত্রের সাহায্যে দেখবো। আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি একটি বেকারিতে দৈনিক ব্রেড তৈরি একটি কাল্পনিক তথ্য থেকে। টেবিলে আমরা প্রথম কলামে দেখেছি শ্রমের পরিমাণ 1 2 3 4 এভাবে, মোট উৎপাদন দ্বিতীয় কলামে টোটাল প্রোডাক্ট পাউন্ডে
ব্রেডের পরিমাণ পাউন্ডে, গড় উৎপাদন এপিএল পাউন্ডে, প্রান্তিক উৎপাদন এমপিএল পাউন্ডে, আর শেষ কলামে আমরা দেখেছি উৎপাদনের গতি প্রকৃতি। এখানে বলে রাখা ভালো, এক একক শ্রম মানে আমরা একজনের 8 ঘন্টার শ্রমকে বোঝাচ্ছি, সাধারণত তাই করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রমের নিয়োগ বৃদ্ধির সাথে সাথে ব্রেডের উৎপাদন 70 থেকে 160, তারপর 270, 360, 400, 420, 6 একক শ্রমে যে 420 হয়েছে, 7 একক শ্রমে 420ই রয়ে গেছে। তার মানে মোট উৎপাদন আর বাড়েনি, এখানে সর্বোচ্চ। এরপর অষ্টম একক যখন নিয়োগ করা, 8 জন শ্রম নিয়োগ করা হলে আমরা ব্রেড পাচ্ছি 400 একক, তার মোট উৎপাদন কমে গেছে। তার মানে মোট উৎপাদন ক্রমাগত বেড়ে একসময় সর্বোচ্চ, তারপরে কমে যাচ্ছে। আর গড় উৎপাদন আমরা দেখতে পাচ্ছি এই মোট উৎপাদনকে শ্রমের পরিমাণ দিয়ে ভাগ করে, প্রথমে 70, তারপরে 160কে 2 দিয়ে ভাগ করলে 80, এরপরে 270 3 দিয়ে ভাগ করলে 90 হবে। আমরা দেখতে পাচ্ছি 3 একক পর্যন্ত 90, চতুর্থ একক যে গড় উৎপাদন 90 থেকে গেছে, তার মানে এখানে গড় উৎপাদন সর্বোচ্চ। তারপরে গড় উৎপাদন 80, 70, 60, 50 এভাবে কমে গেছে। আবার প্রান্তিক উৎপাদন আমরা এই যে 1 এককের ক্ষেত্রে 70, কিন্তু 2 এককে 70 থেকে 160 মানে বাড়লো কত? 90। 3 এককে যে 160 থেকে 270 বাড়লো কত? 110। চতুর্থ 4 জন শ্রম যখন নিয়োগ করা হলো, তখন 270 থেকে 360 বাড়লো কত? 90। এখানে যেটা দেখা যাচ্ছে 3 একক শ্রমের সময় প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি হতো, তারপরে কমতে শুরু করেছে 90, 40, 20, 0। এবং মোট উৎপাদন যখন 8 একক শ্রমের ক্ষেত্রে 400, তখন প্রান্তিক উৎপাদন -20, মানে এখানে মোট উৎপাদন 20 একক কমে গেছে, প্রান্তিক উৎপাদন -20। এভাবে আমরা এই ছকে যেটা দেখতে পাচ্ছি যে 3 একক শ্রম পর্যন্ত টিপিএল, এপিএল এবং এমপিএল বেড়েছে, এমপিএল সর্বোচ্চ হয়েছে, আর এই পর্যায়ে এমপিএল ইজ গ্রেটার দ্যান এপিএল। আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এমপিএল এপিএল এর চেয়ে এমপিএল বড় আছে। আবার 4 একক শ্রমে যখন এপিএল অ্যাভারেজ প্রোডাক্টটা সর্বোচ্চ হয়েছে, তখন এপিএল এবং এমপিএল পরস্পর সমান। আবার 5 একক শ্রমের পরে 6 একক 7 একক পর্যন্ত এখানে এপিএল এবং এমপিএল ক্রমাগত কমেছে, আর এপিএল এর মান এমপিএল থেকে বড়। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ লেস দ্যান অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার। আর এই পর্যায়ের শেষের দিকে যে টিপিএল সর্বোচ্চ হয়েছে, তখন প্রান্তিক উৎপাদন 0। আর তারপরে যে আমরা দেখতে পাচ্ছি টিপিএল কমেছে, মোট উৎপাদন কমে গেছে, মানে প্রান্তিক উৎপাদন নেগেটিভ। আমরা এর উপর ভিত্তি করে আমরা এখানে যে বিষয়টা পাচ্ছি আমরা সংক্ষেপে তুলে ধরেছি যে 1 নম্বর হলো প্রথম দিকে টিপিএল, এপিএল ও এমপিএল বাড়তে থাকে এবং এক পর্যায়ে এমপিএল সর্বোচ্চ হয়, এ পর্যায়ে এমপিএল ইজ গ্রেটার দেন এপিএল। আর এরপরে পাচ্ছি এক সময় এপিএল অ্যাভারেজ প্রোডাক্ট সর্বোচ্চ হয় এবং তখন এমপিএল এপিএল এর সমান হয়, আর টিপিএল টোটাল প্রোডাক্টটা তখনও বাড়তে থাকে। তারপরে দেখলাম এরপর এপিএল এবং এমপিএল উভয়ই কমতে থাকে এবং এই পর্যায়ে এসে এমপিএল ইজ লেস দেন এপিএল, তবে টিপিএল তখনও বাড়ে। এরপরে দেখলাম একসময় এমপিএল প্রান্তিক উৎপাদন 0 হয় এবং টোটাল প্রোডাক্ট সর্বোচ্চ হয়। আর সবশেষে যেটা দেখলাম টিপিএল কমতে থাকে এবং এমপিএল নেগেটিভ, লেস দেন 0। আমরা পরবর্তীতে এই ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বলতে একটি বিধি আলোচনা করব। সেখানে আমরা দেখব যে এখানে এই যে 1 এবং 2 কে বলা হয় উৎপাদনের প্রথম পর্যায়, 3 এবং 4 কে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়, আর এই 5 নম্বরটাকে বলা হয় উৎপাদনের তৃতীয় পর্যায়। আশা করি টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্টের সম্পর্ক তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব মোট উৎপাদন রেখা থেকে গড় উৎপাদন রেখা কিভাবে নির্ণয় করা হয়। আমরা মূলত অর্থনীতিতে বিভিন্ন তাত্ত্বিক বিশ্লেষণে রেখাচিত্রের ব্যবহারটা বেশি করে থাকি, আর এই রেখাচিত্রের ধারণাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মোট উৎপাদন রেখা থেকে গড় উৎপাদন রেখা নির্ণয়ের সময় আমরা সংজ্ঞা অনুসারে আমরা জানি এভারেজ প্রোডাক্ট যদি লেবার এর চাই, এভারেজ প্রোডাক্ট লেবার ইকুয়ালস টু টোটাল প্রোডাক্ট ডিভাইড বাই এল। এটা আমরা উৎপাদনের মোট রেখা থেকে নির্ণয় করতে পারি। ভূমি অক্ষের শ্রম এবং লম্ব অক্ষে মূলধন উৎপাদনের পরিমাণ দেখে আমরা একটা টোটাল প্রোডাক্ট কার্ভ নিলাম, টিপি, টোটাল প্রোডাক্ট কার্ভ। এবং এই রেখার একটা বিশেষ আকৃতি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম দিকে এটা ভূমির দিকে উত্তল হয়েছে আর তারপরে ভূমির দিকে অবতল হয়ে গেছে। এটা উৎপাদনের গতি প্রকৃতির কারণেই হয়েছে, আমরা সেটাই দেখবো পরে। তো দেখো এখানে আমরা যদি গড় উৎপাদন নির্ণয় করতে চাই, এই যে টিপি ডিভাইড বাই এল যদি করতে, তাহলে এখানে একটা বিন্দু E1 বিন্দুতে EL1 এই দূরত্বটা হলো মোট উৎপাদন, আর OL1 এর শ্রমের পরিমাণ। কাজে EL1 কে OL1 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা গড় উৎপাদন পাবো, যেটা মূলত এই যে ও থেকে যে রশ্মিটা আঁকলাম T1, এই রশ্মির ঢালের সমান। এই ঢালের এই রেখার
এই রশ্মির ঢালই হবে এখানকার গড় উৎপাদন ইয়ন। একইভাবে আমরা E2 বিন্দুতে যদি ওইরকম করতে চাই, তাহলে E2L কে OL2 তে যখন ভাগ করব, তখন আলটিমেটলি এখানে যে রশ্মিটা পাবো এই রশ্মির ঢাল হবে গড় উৎপাদন। লক্ষণীয় বিষয় হলো T1 থেকে T2 রশ্মি খাড়া বেশি, ঢাল বেশি, তার মানে E1 থেকে E2 তে গড় উৎপাদন বেশি। অর্থাৎ L1 সমে যে পরিমাণ গড় উৎপাদন পাবো, L2 সমের নিয়োগ বাড়ালে গড় উৎপাদন একটু বেশি পাচ্ছি। এভাবে যদি আমি চলতে থাকি, তাহলে এই E3 বিন্দুতে এসে এই রশ্মিটা একদম টিপি রেখাকে স্পর্শ করে যাচ্ছে, এবং এইখানে আমরা যে গড় উৎপাদন পাবো সেটা হবে T3 রশ্মির ঢাল। তারপরে যদি যাই E4 বিন্দুতে, আমরা দেখতে পাচ্ছি রশ্মিটা আবার T3 থেকে একটু কম খাড়া, মানে ঢাল কমে যাচ্ছে। ঢাল কমে যাচ্ছে মানে এখানে গড় উৎপাদনও কমে যাবে। এরপরে যদি যাই যেমন E5 বিন্দুতে L5 সম নিয়োগে, তখন রশ্মির ঢাল আরো কমে যাচ্ছে, T2 হয়ে যাচ্ছে, এবং সেখানে গড় উৎপাদন কম। এ থেকে আমরা যে বিষয়টা পেলাম, তাতে দেখতে পাচ্ছি যে উৎপাদন আমরা শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে সাথে গড় উৎপাদন বেড়েছে, বেড়ে E3 বিন্দুতে সর্বোচ্চ, যেখানে T3 রশ্মিটা মূল মোট উৎপাদন রেখাকে স্পর্শ করেছে। তারপরে রশ্মির ঢাল কমে যাচ্ছে, মানে গড় উৎপাদন আবার কমে যাচ্ছে। এই বিষয়টাকে যখন আমরা এখানে রেখাচিত্রে নিয়ে আসবো, ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ দেখিয়ে, তাহলে এখানে প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী, তারপর ডান দিকে নিম্নগামী একটা রেখা পাবো। এই রেখাটি হবে আমাদের গড় উৎপাদন রেখা। এই উচ্চতা ক্রমাগত বেড়ে যাচ্ছে, এবং দেখা যাবে E3 বিন্দুতে উচ্চতাটা সবচেয়ে বেশি, যে EL3, অর্থাৎ L3 সম নিয়োগের সময় গড় উৎপাদন EL3 সবচেয়ে, এর বাম দিকে উচ্চতা কম হবে এই রেখা, তার মানে গড় উৎপাদন আস্তে আস্তে বেড়ে এখানে এসে সর্বোচ্চ, তারপরে এরপর থেকে কমতে শুরু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে গড় উৎপাদনের যে গতি প্রকৃতি এখানে দেখালাম মোট উৎপাদনের সাথে, এটা গড় উৎপাদন দেখে এরকম উল্টা ইউ আকৃতির হবে, এবং যা মোট উৎপাদনের বিভিন্ন বিন্দু রশ্মি এঁকে রশ্মির ঢাল দ্বারা আমরা নির্ণয় করতে পারি। এরপর আমরা দেখবো মোট উৎপাদন রেখা থেকে কিভাবে প্রান্তিক উৎপাদন রেখা নির্ণয় করা যায়। প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাতে আমরা জানি যে উৎপাদনের মোট উৎপাদনের পরিবর্তনকে শ্রমের পরিবর্তন দ্বারা ভাগ করলে শ্রমের প্রান্তিক উৎপাদন, মূলধনের পরিবর্তন দ্বারা ভাগ করলে মূলধনের প্রান্তিক উৎপাদন। অর্থাৎ এখানে আমরা যেমন MPL = ডেল্টা টিপি বাই ডেল্টা এল, মানে ডেল্টা কিউ বাই ডেল্টা এল। এবং আমরা ক্যালকুলাসে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে জানি যে স্বাধীন চলকের পরিবর্তন টেন্ডস টু জিরো, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনের হার পাওয়া যায় সেটাকে আমরা বলি অন্তরক সহগ, আর সেটাকে আমরা তখন লিখি ডি দিয়ে, ডেল্টা না লিখে ডি দিয়ে লিখি, অর্থাৎ তখন ডেল্টা এ কিউ বাই ডেল্টা এল টেন্ডস টু হবে ডি কিউ ডিএল, যেটাকে আমরা ওই মোট উৎপাদন রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢালের সমান বা ঢালের দ্বারা প্রকাশ করতে পারি। কাজে আমরা মোট উৎপাদন রেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালের মান যদি বের করি, সেই ঢালের মানটাই হবে ওই বিন্দুতে প্রান্তিক উৎপাদন। আমরা এখন এই মোট উৎপাদন রেখা যেটা আগে চিত্রে নিয়েছিলাম, এখানে সেটাই নিলাম। এই রেখার বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল দ্বারা আমরা প্রান্তিক উৎপাদন নির্ণয় করব। এই টিপি রেখার যেমন ধরো E1 বিন্দুতে আমরা এই যে স্পর্শকটা পেলাম, এই স্পর্শকের ঢাল পরিমাপ করে যা পাওয়া যাবে, ঢাল লম্ব ভাগ ভূমি যে দূরত্ব, সেভাবে আমরা ঢাল পরিমাপ করতে পারি, সেটা হবে এখানকার প্রান্তিক উৎপাদন। এখানে ঢালের মান কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমরা দেখব যে ঢালটা বাড়ছে না কমছে। দেখো E2 বিন্দুতে যে স্পর্শক পাবো, স্পর্শকটা অনেক এর চেয়ে অনেক খাড়া, E1 এর চেয়ে খাড়া, তার মানে এইখানে প্রান্তিক উৎপাদন এই L1 সম থেকে যা পাওয়া যাবে L2 সমের প্রান্তিক উৎপাদন তার থেকে বেশি। এরপরে যদি আমরা E4 বিন্দুতে স্পর্শক আঁকি, এই স্পর্শকের ঢাল E2 বিন্দু স্পর্শকের ঢাল থেকে কম, তার মানে এখানে আবার প্রান্তিক উৎপাদন কম হবে L3 সমনিয়োগে। একইভাবে L5 সমনিয়োগে আমরা যে স্পর্শক রয়েছে সেটা ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে এখানে প্রান্তিক উৎপাদন 0 হবে। এখানে মোট উৎপাদন দেখো সবচেয়ে বেশি, সর্বোচ্চ উৎপাদনের সময় আমরা প্রান্তিক উৎপাদন 0 পেয়েছিলাম, আগে ছকে দেখেছিলাম, এখানে প্রান্তিক উৎপাদন 0। এরপরে যদি যাই, মোট উৎপাদন কমে গেছে, এবং দেখো স্পর্শকটা ডান দিকে নেমে, অর্থাৎ ঢালের মান হবে নেগেটিভ, তারপরে প্রান্তিক উৎপাদন এখানে ঋণাত্মক। এভাবে আমরা মোট উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল দ্বারা প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে হবে। এবং লক্ষণীয় বিষয় যেটা, সেটা হলো এই ঢালের মান প্রথম দিকে বেড়েছে, তারপর পরের দিকে কমেছে, এবং এই বাড়তে বাড়তে এক সময় সর্বোচ্চ হবে কোথায়। দেখো এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি, মোট উৎপাদন রেখার লাল অংশটুকু, এটা হলো ভূমির দিকে উত্তল, এই পর্যন্ত এটা হবে ক্রমবর্ধমান। আর এর পরের অংশটা, এই যে সবুজ অংশটা, এটা হলো ভূমির দিকে অবতল, এরপরে এটা হলো ক্রমহ্রাসমান, প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। এই দুইয়ের সংযোগ বিন্দু E3 তে যে বিন্দুটা পাচ্ছি, এই বিন্দুতে এই রেখাটা তার আকৃতি পরিবর্তন করেছে, অর্থাৎ এখানে মোড় ঘুরেছে।
এই বিন্দুটাকে আমরা বলি হার পরিবর্তনকারী বিন্দু, গণিতের ভাষায় অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই পয়েন্ট অফ ইনফ্লেকশনে হবে আমাদের এমপিএল, প্রান্তিক স্পর্শকের ঢাল সবচেয়ে বেশি হবে এবং প্রান্তিক উৎপাদন হবে সর্বোচ্চ। এই পর্যন্ত শ্রম নিয়োগ যতই বেড়েছে, স্পর্শকের ঢাল বাড়তে বাড়তে এখানে সবচেয়ে বেশি হবে, প্রান্তিক উৎপাদন বেশি। তারপর থেকে প্রান্তিক উৎপাদন কমতে কমতে E5 বিন্দু 0, তারপরে এইভাবে আমরা দেখতে পেলাম যে প্রান্তিক উৎপাদন ক্রমশ বেড়ে একসময় সর্বোচ্চ, তারপর সর্বনিম্ন। এবং এই যে বিষয়টা, এটাকে আমরা এখন একটা প্রান্তিক উৎপাদন রেখার মাধ্যমে দেখাতে পারি। এবং যেহেতু ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে প্রথমে রেখাটি, তারপর ডান দিকে নিম্নগামী, তার মানে প্রথম দিকে বেড়েছে, তারপরে কমেছে প্রান্তিক উৎপাদন শ্রমের বিভিন্ন পরিমাণের ক্ষেত্রে। এবং আমরা এই যে E3 বিন্দুতে যে শ্রম নিয়োগ, সেটা হলো L2 থেকে সামান্য বেশি, আমরা ওটা L2 প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এই বিন্দুতে আমাদের প্রান্তিক উৎপাদন এই EL2 প্রাইম, এই দূরত্বটা সবচেয়ে বেশি। এই প্রান্তিক উৎপাদন রেখা, এই দূরত্ব গুলোর থেকে এখানে সবচেয়ে উৎপাদন দূরত্ব বেশি, প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি। এরপর প্রান্তিক উৎপাদন কমতে কমতে যে এই বিন্দুতে এসে তোমরা ওই যে E5 বিন্দুতে স্পর্শকের ঢাল 0, এখানেও দেখা যাচ্ছে সেট করেছে এখানে 0, প্রান্তিক এই হাইটটা, এই রেখাটার হাইট 0 হয়েছে, প্রান্তিক উৎপাদন 0। এরপরে যদি যাই, এরপরে বাম দিকে নেমে গেছে, ডান দিকে সরি নিচে নেমে গেছে, ভূমি অক্ষের নিচে নেমে গেছে, তার মানে এটা হলো নেগেটিভ প্রান্তিক উৎপাদন। এভাবে আমরা মোট উৎপাদন রেখা থেকে প্রান্তিক উৎপাদন রেখা নির্ণয় করতে পারি এবং পাশাপাশি আমরা এখানে মোট উৎপাদনের গতি প্রকৃতিও লক্ষ্য করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি। মূলত এই যে রেখাচিত্র আঁকলাম বা ছকে যে উৎপাদনের একটা উদাহরণ নিলাম, সেটার উদ্দেশ্য হলো এই বিধিটা বোঝা। স্বল্পকালে উৎপাদনের একটি উপাদান আমরা পরিবর্তনশীল আর অন্যান্য উপাদানকে স্থির বিবেচনা করি। আর এর ক্ষেত্রে পরিবর্তনশীল উপাদানের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে মোট উৎপাদনে পরিবর্তন কিভাবে হয়, কি নিয়মে হচ্ছে, সেই নিয়মটাকে আমরা বলছি ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এই ভেরিয়েবল প্রপোর্শন বলার কারণটা হলো, স্থির উপাদান যদি ক্যাপিটাল হয় আর পরিবর্তনশীল উপাদান যদি লেবার হয়, তো লেবারের পরিমাণ যত বাড়াবো, L/K লেবার এবং ক্যাপিটালের অনুপাত, ভাগফলটা ততই পরিবর্তিত হবে। এল বাড়া মানে L/K এর মান বেড়ে যাবে। এই যে পরিবর্তনীয় অনুপাতটা পরিবর্তিত, আর তার ফলে উৎপাদনের ক্ষেত্রে কি ঘটবে, কি নিয়মে উৎপাদন পরিবর্তিত হবে, সেটা ব্যাখ্যা করাটাই হলো মূলত এই বিধির কাজ। তো এই বিধিতে বলা হচ্ছে, অন্যান্য উপাদান স্থির রেখে একটি উপাদানের পরিমাণ যতই বাড়ানো হবে, প্রথম দিকে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপরে এক পর্যায়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপরে এক সময় মোট উৎপাদন সর্বোচ্চ হয়ে কমতে থাকে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান, তারপরে একসময় সর্বোচ্চ হয়ে ক্রমহ্রাসমান, তারপরে শূন্য, তারপরে একসময় ঋণাত্মক। এক্ষেত্রে গড় উৎপাদনও প্রথম দিকে বাড়ে, ক্রমবর্ধমান হয়, এবং পরে একসময় ক্রমহ্রাসমান। ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের এই হলো মূল কথা। আর এটাকে আমরা এখন একটি রেখাচিত্রের সাহায্যে, টোটাল প্রোডাক্ট কার্ভ আমরা দেখেছি, অ্যাভারেজ প্রোডাক্ট কার্ভ এবং প্রান্তিক মার্জিনাল প্রোডাক্ট কার্ভ, এই রেখাগুলোর সাহায্যে আমরা এখন এই বিধিটা ব্যাখ্যা করব। আমরা এই চিত্রটা নিয়ে আসলাম আমাদের মোট উৎপাদন রেখা, টোটাল প্রোডাক্ট কার্ভ। এখানে কতগুলো রশ্মি দেখতে পাচ্ছ, যেটা গড় উৎপাদনের পরিমাণ নির্দেশ করার জন্য রশ্মিগুলো ঢাল দিয়ে, আর স্পর্শক দিতে হবে, স্পর্শকের ঢাল দিয়ে আমরা প্রান্তিক উৎপাদনের পরিমাণ এর আগে দেখিয়েছি। আর নিচের চিত্রে আমরা এখানে অ্যাভারেজ প্রোডাক্ট কার্ভ এবং মার্জিনাল প্রোডাক্ট কার্ভ নিয়েছি। এইখানে আমি আবার একটু মনে করিয়ে দিই, যেমন টোটাল প্রোডাক্ট কার্ভের এই E1 বিন্দুতে আমরা T1 স্পর্শকের ঢাল দ্বারা গড় উৎপাদন, শ্রমের গড় উৎপাদন, সরি T1 রশ্মির ঢাল দ্বারা শ্রমের গড় উৎপাদন, আর এই যে E1 বিন্দুতে স্পর্শকের ঢাল দ্বারা শ্রমের প্রান্তিক উৎপাদন দেখাচ্ছি। এভাবে প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের ঢাল প্রান্তিক উৎপাদন এবং রশ্মির ঢাল গড় উৎপাদন নির্দেশ করছে শ্রমের। এবং লক্ষ্য করলে দেখা যাবে E1 বিন্দুতে স্পর্শকের ঢাল রশ্মির ঢালের চেয়ে বেশি, তার মানে এখানে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। আবার E2 বিন্দুতে প্রান্তিক রশ্মির ঢাল বেড়ে গেছে, তার মানে প্রান্তিক উৎপাদন বেড়ে গেছে, পাশাপাশি রশ্মির ঢালও বেড়ে গেছে, গড় উৎপাদনও বেড়ে গেছে, কিন্তু প্রান্তিক উৎপাদন ঢাল রশ্মির ঢালের চেয়ে বেশি, স্পর্শকের ঢাল রশ্মির ঢালের চেয়ে বেশি, কাজে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। E3 বিন্দুতে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে স্পর্শক এবং রশ্মি একদম মিলে গেছে, তার মানে এখানে রশ্মির ঢাল এবং স্পর্শকের ঢাল সমান, অর্থাৎ গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সমান। E3 বিন্দুর পরে যখন আমরা যাচ্ছি, E4 বিন্দুতে রশ্মি অপেক্ষাকৃত কম খাড়া, অর্থাৎ রশ্মির ঢাল কমে যাবে, গড় উৎপাদন কমে যাবে, এবং স্পর্শকটা ভূমি অক্ষের সমান্তরাল, মানে এখানে
প্রান্তিক উৎপাদন 0 হয়ে গেছে। যে বিষয়টা এখানে দেখার, ইথি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি রশ্মির ঢাল সবচেয়ে বেশি, তার মানে গড় উৎপাদন এখানে সবচেয়ে বেশি। ইথি বিন্দুতে স্পর্শকের ঢাল রশ্মির ঢালের সমান, প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন সমান। ইথি বিন্দুর পূর্বে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এমপিএল এবং এপিএল দুই বেড়েছে, কিন্তু এমপিএল এপিএল এর থেকে কম। আর ইথি বিন্দুর পরে থেকে এপিএল কমেছে আর এমপিএল তো কমেছেই। E4 বিন্দুতে টোটাল প্রোডাক্ট সর্বোচ্চ এবং এমপিএল 0 হয়েছে, তারপর থেকে এমপিএল নেগেটিভ। এই যে বিষয়, এই বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রম নিয়োগের বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন যখন ক্রমশ বেড়েছে, মোট উৎপাদন তখন ক্রমবর্ধমান হারে বেড়েছে। এরপরে প্রান্তিক উৎপাদন যখন ক্রমহ্রাসমান হয়েছে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়েছে। প্রান্তিক উৎপাদন যখন E4 বিন্দুতে অর্থাৎ L4 শ্রম নিয়োগের সময় সর্বোচ্চ হয়েছে, তখন মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন 0 হয়েছে আর মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। আর এরপরে মোট উৎপাদন কমতে শুরু করেছে, প্রান্তিক উৎপাদন নেগেটিভ হয়েছে। এ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এপিএল রেখাটা ডান দিকে, এমপিএল রেখাটা ডান দিকে ই পর্যন্ত ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ ওই L2 শ্রম নিয়োগ পর্যন্ত, তারপরে ডান দিকে নিম্নগামী হয়ে একদম E4 বরাবর L4 শ্রম নিয়োগের সময় জি বিন্দুতে 0 হয়েছে। অন্যদিকে রশ্মির ঢাল দিয়ে যে আমরা এপিএল রেখাটা পেয়েছি, এখানে গড় উৎপাদন রেখা, এই এপিএল রেখাটা E3 বিন্দু বরাবর এখানে L3 শ্রম নিয়োগের সময় সবচেয়ে উঁচু সর্বোচ্চ, এবং এখানে এমপিএল রেখা এপিএল রেখাকে উপর থেকে ছেদ করে নিচে নেমেছে, তার মানে এই জায়গাতে এমপিএল এবং এপিএল পরস্পর সমান। এই এফ বিন্দুর পূর্বে এমপিএল রেখা এপিএল রেখার উপরে অবস্থান করছে, তার মানে এমপিএল বেশি এপিএল কম। আর এফ বিন্দুর পরে এমপিএল রেখা এপিএল রেখার নিচে অবস্থান করছে, মানে এপিএল বেশি এমপিএল কম। আর এই বিশ্লেষণ থেকে আমরা এখানে উৎপাদনের 3টি পর্যায় লক্ষ্য করব। এই 3টি পর্যায়কে আমি এখানে দেখাচ্ছি। গড়, প্রথম দিকে গড় উৎপাদন ক্রমবর্ধমান প্রথম পর্যায়ে। এই পর্যায়ে পরিবর্তনের উপাদানের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে এপি বাড়তে থাকে, একসময় সর্বোচ্চ হয়। অন্যদিকে এমপি বাড়তে বাড়তে এপি সর্বোচ্চ হওয়ার পূর্বেই সর্বোচ্চ হয়ে কমতে থাকে। আর টিপি প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপরে ক্রমহ্রাসমান হারে বাড়ে। আমরা মোট উৎপাদন রেখার যে চিত্রটা আগের স্লাইডে দেখলাম, সেই চিত্রটা এখানে নিয়েছি। এখানে আমি এই যে E3 বিন্দুতে আমরা এর আগে দেখেছি স্পর্শক সবচেয়ে বেশি, তার মানে এখানে গড় উৎপাদন সবচেয়ে বেশি, অর্থাৎ L3 শ্রম নিয়োগ মধ্যে গড় উৎপাদন সবচেয়ে বেশি। এই 0 থেকে L3 পর্যন্ত এই অংশটাই হলো আমাদের উৎপাদনের প্রথম পর্যায়। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখবো গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন ক্রমশ কমবে। এ পর্যায়ে পরিবর্তন উৎপাদন যতই বাড়ে এপি এবং এমপি ততই কমে, এবং টোটাল প্রোডাক্ট ক্রমশ হ্রাসমান হারে বেড়ে এক পর্যায়ে সর্বোচ্চ হচ্ছে, এই যে E4 বিন্দুতে সর্বোচ্চ হচ্ছে, এবং এখানে প্রান্তিক উৎপাদন সব শূন্য। এই যে অবস্থা L4 পর্যন্ত, L3 থেকে L4 পর্যন্ত এই অংশটুকু হলো আমাদের উৎপাদনের দ্বিতীয় পর্যায়। শ্রম নিয়োগ L3 থেকে L4 পর্যন্ত হওয়া, এটা হলো দ্বিতীয় পর্যায়। এরপরে আমরা যখন শ্রম নিয়োগ আরো বাড়াই, তখন মোট উৎপাদন কমে যায় এবং প্রান্তিক উৎপাদন নেগেটিভ হয়, ঋণাত্মক হয়। এই অংশটুকু হলো আমাদের তৃতীয় পর্যায়। এখানে L4 শ্রম নিয়োগের পর থেকে এই অংশটা হলো আমাদের তৃতীয় পর্যায়। আমি এখানে বর্ণনায় যেটা দিয়েছি এখানে একটু ভুল হয়ে আছে, এটা L5 হবে না, এটা হবে L4। তোমরা এটা কি করে নিও, যাই হোক L4 হবে। এইটা হলো আমাদের উৎপাদনের 3টি পর্যায়। এখন প্রশ্ন হলো উৎপাদক কোন পর্যায়ে তার উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা এখানে সংক্ষেপে বিষয়টাকে তুলে ধরতে পারি এভাবে যে প্রথম পর্যায়ে এপি এবং টিপি উভয়ই বাড়ে, এ থেকে বোঝা যায় এই পর্যায়ে স্থির উপাদান এবং পরিবর্তনীয় উপাদান উভয়ের দক্ষতা বাড়ে। তার মানে স্থির উপাদান এবং পরিবর্তন উপাদানের কারোরই উৎপাদনের সর্বোচ্চ ক্ষমতাটা এখনো ব্যবহৃত হয়নি, এখনো অব্যবহৃত রয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে যে এপি এবং এমপি উভয়ই কমে, এর অর্থ দাঁড়াচ্ছে এমপি কমে যাচ্ছে মানে কি, পরিবর্তনীয় উপকরণের দক্ষতা কমে যাচ্ছে। যদিও এটা ধনাত্মক আছে, কিন্তু পরিবর্তনীয় উপাদানের দক্ষতা কমে যাচ্ছে, অর্থাৎ এর ব্যবহার যেটা সর্বোত্তম ব্যবহার সেটা হয়ে গেছে, কমে যাচ্ছে। কিন্তু গড় উৎপাদন তখনও বাড়ছে, সরি, মোট উৎপাদন যেহেতু বাড়ছে, তার মানে এটা স্থির উপাদানের দক্ষতা বৃদ্ধির কারণেই হচ্ছে। স্থির উপাদান অর্থাৎ আমাদের ব্যবহৃত যন্ত্রপাতি বা যে জায়গায় কাজ করছে সেই জায়গার পরিপূর্ণ ব্যবহার তখন আমরা করতে পারি।
তৃতীয় পর্যায়ে এপি এবং এমপি দুই কমে, এমপি ঋণাত্মক হয়। এই অবস্থায় মূলত স্থির উপাদান এবং পরিবর্তনশীল মান উভয়েরই পরিপূর্ণ ব্যবহার, দক্ষতার ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ এরপরে দক্ষতা কমতে শুরু করবে, উৎপাদনশীলতা কমতে শুরু করবে। এ থেকে আমরা স্পষ্টতই বলতে পারি যে একজন যুক্তিশীল উৎপাদক কোনোভাবেই তৃতীয় পর্যায়ে উৎপাদন করবে না, আর প্রথম পর্যায়ে উৎপাদন সীমিত রাখবে না। তার মানে তার জন্য যুক্তিযুক্ত পর্যায় হলো দ্বিতীয় পর্যায়। এখন দ্বিতীয় পর্যায়ের কতদূর পর্যন্ত শ্রম নিয়োগ করবে, প্রথম দিকে করবে যদি শ্রমের দাম অপেক্ষিকভাবে বেশি হয়, আর শেষ পর্যন্ত করবে যদি শ্রমের দাম অপেক্ষাকৃত। এখানে আরো অনেক বিষয় আছে, তোমরা পরে জানতে পারবে। আশা করি এই পরিবর্তনের উপাদান অনুপাত বিধির এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এই বিধির সাথেই সম্পর্কিত আরেকটি বিধি নিয়ে এখানে আলোচনা করব, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধি সম্পর্কে প্রথমত ডেভিড রিকার্ডো বলেছিলেন, পরবর্তীতে মার্শাল, আলফ্রেড মার্শাল এটাকে একটু ফর্মাল ভাবে উপস্থাপন করেছেন। আমরা যেটা পরিবর্তন উপাদান অনুপাত বিধিতে দেখেছি, স্বল্পকালে উৎপাদনের স্থির উপাদানের সাথে পরিবর্তনশীল উপকরণের পরিমাণ যতই বাড়ানো হয়, মোট উৎপাদন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়লেও একসময় তা ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়, এটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কথা। মার্শাল এটাকে একটু অন্যভাবে বলেছেন, উৎপাদনের কলাকৌশল অপরিবর্তিত থাকা অবস্থায় নির্দিষ্ট পরিমাণ জমিতে শ্রম মূলধনের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রান্তিক উৎপাদন হ্রাস হয়। তিনি এটা কৃষি ক্ষেত্রের সাথে সম্পর্কিত করে করেছেন। এই পরিবর্তনশীল উপাদানের সাথে উৎপাদনের এই যে সম্পর্ক, এটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধি ব্যাখ্যার জন্য মার্শাল কতগুলো অনুমিতি গ্রহণ করেছিলেন, অ্যাজাম্পশনস। সেগুলোর একটি হলো পরিবর্তনশীল উপাদানের এককগুলি সমজাতীয়, অর্থাৎ প্রত্যেকটা শ্রমিকের শ্রম ৮ ঘন্টার শ্রম একই পরিমাণ উৎপাদনক্ষম, একই দক্ষতা। অন্যান্য উপাদান নির্দিষ্ট পরিমাণে নিয়োজিত এবং তা স্থির। তার মানে অন্যান্য উপাদানকে আমরা স্থির বিবেচনা করছি। পরিবর্তনশীল উপাদান ও স্থির উপাদানের অনুপাত পরিবর্তনযোগ্য, অর্থাৎ শ্রম এবং মূলধন, এখানে মূলধন স্থির থেকে শ্রম বৃদ্ধি করতে হবে, অনুপাতটা পরিবর্তিত হচ্ছে, তার মানে অনুপাত পরিবর্তনশীল। এবং উৎপাদনের প্রযুক্তি, টেকনোলজি, কারিগরি জ্ঞান এটা স্থির বিবেচনা, একটা নির্দিষ্ট অবস্থা ধরে নিয়ে এটা শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনে প্রান্তিক উৎপাদনে কি ঘটে সেটা দেখানোর জন্য এই অনুমতিগুলি গ্রহণ করা হয়েছে। তো আসা যাক এখন বিধিটির ব্যাখ্যা। এই বিধিটির ব্যাখ্যার জন্য আমরা ছোট্ট কাল্পনিক উদাহরণ নিতে পারি। ধরো ১ একর জমিতে আলু উৎপাদনের তথ্য এই টেবিলে যা দেওয়া আছে এরকম। আমরা প্রথম কলামে দেখিয়েছি শ্রমের ও মূলধনের পরিমাণ ১০০০ টাকায় ১০০০, ২০০০, ৩০০০ যারা অনেক হবে। দ্বিতীয় কলামে দেখি মোট উৎপাদন মনে, কত মন আলু পাওয়া যাচ্ছে। তৃতীয় কলামে আমরা প্রান্তিক উৎপাদন এটা মনে, এবং চতুর্থ কলামে আমরা গতি প্রকৃতি দেখিয়েছি। এবং ছকে দেখা যাচ্ছে যেটা, সেই বিষয়টা হলো আমরা শ্রমের নিয়োগ বাড়াতে থাকলে মোট উৎপাদন ৫০ থেকে ১১০, তারপরে ১৬০, তারপরে ১৯০। ৪ একক শ্রম মূলধনের ক্ষেত্রে ৪০০০ টাকার শ্রম মূলধনে আমরা ১৯০ মন আলু পাচ্ছি। এরপর ৫০০০ টাকার শ্রম মূলধন নিয়োগ করে আমরা ওই ১৯০ মন আলুই পাচ্ছি। তার মানে এখানে আলুর উৎপাদন আর বাড়েনি, অর্থাৎ এখানে যেটা ঘটনা, প্রথম থেকে মোট উৎপাদন বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ হয়েছে। এবং প্রান্তিক উৎপাদন প্রথমে ৫০, তারপরে ৬০, ৫০ থেকে ১০০ বেড়েছে। তার মানে এখান থেকে প্রান্তিক উৎপাদন ৫০ থেকে ৬০ হতে এখানে ক্রমবর্ধমান, কিন্তু এরপর থেকে ১১০ থেকে ১৬০ মোট উৎপাদন মানে ৫০ বেড়েছে, প্রান্তিক উৎপাদন ৫০, তারপরে ১৬০ থেকে ১৯০ মানে ৩০, এবং ১৯০ থেকে ১৯০ মানে এখানে ০। তার মানে প্রান্তিক উৎপাদনের পরে ক্রমহ্রাস। তার মানে আমার প্রথম দিকে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান, মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়েছে। আর পরের দিকে ৩০০০ টাকার শ্রম মূলধনের পর থেকে নিয়োগের থেকে আমরা প্রান্তিক উৎপাদন কমেছে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়েছে। এভাবেই প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এভাবেই কার্যকর হতে দেখি। বিষয়টিকে আমরা এখন একটা রেখাচিত্রের মাধ্যমে দেখতে পারি। রেখাচিত্রে আমরা এখানে একটা ক অংশে আমরা মোট উৎপাদন রেখা নিয়েছি, যেটা যে প্রথম দিকে ভূমি দিকে উত্তল, তারপরে অবতল, আর নিচে আমরা ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, তারপরে এটা ডান দিকে নিম্নগামী, অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বেড়ে তারপরে কমে যায়, এরকম দেখিয়েছি। এবং চিত্রে তোমরা লক্ষ্য করলে দেখবে x1 পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করে আমরা যে উৎপাদন পাচ্ছি, এটি হলো আমাদের প্রথমের বাড়তি উৎপাদন, প্রান্তিক উৎপাদন।
এরপর যখন আমি শ্রম নিয়োগ x1 থেকে x2 তে বাড়াচ্ছি, তখন আমাদের মোট উৎপাদন বাড়ছে এই লাল অংশটুকু, এটা হলো এখানকার প্রান্তিক উৎপাদন। এরপরে এই লাল অংশটুকু হলো x3 পরিমাণ শ্রম মূলধনের প্রান্তিক উৎপাদন। এরপরে এখানে x4 শ্রম নিয়োগের, এরপরে x5 শ্রম নিয়োগের আমরা প্রান্তিক উৎপাদন। E4 বিন্দুতে প্রান্তিক উৎপাদন সবচেয়ে কম, E3 বিন্দুতে পর্যন্ত প্রান্তিক উৎপাদন বেড়েছে, তারপর প্রান্তিক উৎপাদন কমেছে। এই যে রেখাটা যতক্ষণ পর্যন্ত উত্তল তখন বেড়েছে, অবতল থেকে কমতে শুরু করেছে। এটাই আমরা এই খ চিত্রের প্রান্তিক উৎপাদন রেখা এমপি রেখার ই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এই E3 বিন্দুতে x2 শ্রম নিয়োগের সময় যে প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি সেটা, আর তারপরে কমতে কমতে এক সময় E4 বিন্দু বরাবর x5 শ্রম মূলধনের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন সবচেয়ে। এভাবে উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বেড়ে পরে ক্রমশ হ্রাস পায়। এই ক্রমশ হ্রাস পায় জন্যই এই বিধির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির বিষয়টি। এখন এই বিধিটির মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। মার্শালের এই বিধি ব্যাখ্যা করতে যে তিনি যে কতগুলো অনুমতি গ্রহণ করেছেন, মূলত সেখানেই সমস্যা। সমস্যাগুলো একটি হলো উৎপাদনের সমজাতীয় একক, উপাদানের সমজাতীয় একক। তার মানে শ্রমের সবগুলো একক একই পরিমাণ দক্ষতা সম্পন্ন, একই পরিমাণ উৎপাদনক্ষম, এটা বাস্তবে সম্ভব নয়। কারণ শারীরিক যোগ্যতা, মেধা ইত্যাদির কারণে শ্রমের ভিন্ন ভিন্ন এককগুলোর উৎপাদন ক্ষমতা এবং দক্ষতা ভিন্ন হয়। ফলে পরবর্তী প্রথম একক শ্রমের পরে পরবর্তী একক শ্রমের দ্বারা প্রান্তিক উৎপাদন না কমে এবং বাড়তেই পারে। এর ফলে বিধিটি কার্যকর হবে কি হবে না, এটা একটা প্রশ্ন উঠে পড়ে যায়। পরিবর্তনযোগ্য উপাদান অনুপাত, শ্রম এবং মূলধনের অনুপাত পরিবর্তনযোগ্য, অর্থাৎ আমি নির্দিষ্ট শ্রমের মূলধনের সাথে শ্রম ক্রমশ বাড়াতে পারে, অনুপাত পরিবর্তিত হতে পারে। এই অনুমতিটিও প্রশ্ন সাপেক্ষ, কারণ কিছু কিছু উৎপাদন ক্ষেত্র আছে যেখানে শ্রম এবং মূলধন স্থির অনুপাতে ব্যবহার করতে, যেমন সেলাই করার ক্ষেত্রে সেলাই মেশিন এবং তার সাথে একজনের শ্রম, আবার একটা সেলাই মেশিন তার সাথে আরেকজনের শ্রম, তার মানে দুটি সেলাই মেশিন তখন দুইজনের শ্রম, তিনটি সেলাই মেশিন তিনজনের শ্রম। কাজে এখানে শ্রম এবং মূলধন একটা স্থির অনুপাতে থাকছে। কাজেই এই ক্ষেত্রে কিন্তু ওই শ্রমের প্রান্তিক উৎপাদন বা সেলাই মেশিনের প্রান্তিক উৎপাদন, মূলধনের প্রান্তিক উৎপাদন আলাদা করে নির্ণয় করা মুশকিল, এবং এই বিধিটির যে আদৌ এই বিধি কার্যকর হয় সেটা সেখানে ব্যাখ্যা করা মুশকিল। উপাদানের উৎকর্ষতা বৃদ্ধি, আমরা জানি যে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপকরণ, বিশেষ করে শ্রম, উৎপাদনের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এর উৎকর্ষতা বাড়ে। ফলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী উৎপাদনে অর্থাৎ শ্রমের পরবর্তী একক যখন নিয়োগ করা হয় তার ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন না কমে বরং বাড়তে পারে। তত্ত্বটিতে এই বিষয়টি সম্পর্কে বলা হয়। আবার কৃষিক্ষেত্রে বিশেষ করে প্রকৃতির প্রভাব, যেখানে ভালো পরিমিত পরিমাণ বৃষ্টি অথবা পলি দ্বারা জমির উর্বরতা বৃদ্ধি পেলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আমাদের শ্রম বা মূলধন বাড়াতে থাকলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তেই পারে, ক্রমহ্রাসমান নাও হতে পারে প্রান্তিক উৎপাদন। এই যে বিষয়গুলো এই বিধি ব্যাখ্যার ক্ষেত্রে মার্শাল এড়িয়ে গেছেন, এটাই মূলত এই বিধির সীমাবদ্ধতা বা ত্রুটি। আমরা এতক্ষণ এক চলক বিশিষ্ট উৎপাদন অপেক্ষকের গতিবিধি নিয়ে আলোচনা করলাম। একটি ভেরিয়েবল, একটি উপকরণ পরিবর্তনশীল হলে কি ঘটতে পারে সেটা নিয়ে দেখলাম। এখন আমরা দেখব উৎপাদনের সব উপকরণ যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে। সেই বিধিটা অর্থনীতিতে মাত্রাগত উৎপাদন নামে পরিচিত। আমরা এখন সেই মাত্রাগত হোয়াট ইজ রিটার্নস টু স্কেল, মাত্রাগত উৎপাদন নিয়ে আলোচনা করব। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ একসাথে বাড়ানো হলে মোট উৎপাদনে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে মাত্রাগত উৎপাদন। আমরা এই মাত্রাগত উৎপাদনকে এখানে দেখব তিন ধরনের অবস্থা আমরা দেখতে পাই, জন্য এখানে 3 প্রকার মাত্রাগত উৎপাদন পাই রিটার্নস টু স্কেল। একটা হলো স্থির মাত্রাগত উৎপাদন বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। উৎপাদনের সকল উপকরণ বাড়িয়ে যত গুণ করা হয়, মোট উৎপাদন যদি তত গুণ বেড়ে তত গুণ হয়, তবে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। উৎপাদনের উপকরণ সবগুলোকে দ্বিগুণ করলাম, মোট উৎপাদন বেড়ে দ্বিগুণ হলো। সবগুলো উপকরণকে 3 গুণ করলাম, মোট উৎপাদন বেড়ে 3 গুণ। এটাই হলো স্থির মাত্রাগত উৎপাদন। এখানে ভাষাগত একটা ব্যাপার তোমাদের বলে নিই। আমরা বলেছি উপকরণ বাড়িয়ে যত গুণ করা হয়, মোট উৎপাদন বেড়ে যদি তত গুণ হয়। আমরা কিন্তু বলি নাই মোট উৎপাদন তত গুণ বেড়ে যায়।
এইখানে পার্থক্যটা কি? যেমন ধরো আমরা যদি বলি যে উৎপাদন বেড়ে দ্বিগুণ হলো, তার মানে আগে যদি 5 একক উৎপাদন হয় তাহলে বেড়ে দ্বিগুণ হওয়া মানে 10 একক উৎপাদন হবে। আর উৎপাদন দ্বিগুণ বাড়লো বললে কি হয়, আগে 5 একক, পরে 2 গুণ বেড়ে গেল, তারপরে 2 গুণ বাড়লো মানে 5 থেকে 10 বৃদ্ধি পাবে, অর্থাৎ 5 এর সাথে আরো 10 যোগ হয় 15। তার মানে দ্বিগুণ বৃদ্ধি পেলো আর বেড়ে দ্বিগুণ হলো, দুটা ভাষাগত একটু পার্থক্য আছে, বেশ পার্থক্য। তো আমরা এখানে কিন্তু উৎপাদন বেড়ে যদি তত গুণ হয় বলেছি, তত গুণ বৃদ্ধি পায় বলি নাই। তাহলে উৎপাদন উপকরণ যত গুণ বাড়ে মোট উৎপাদন তত গুণ বাড়ে, এইরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলছি স্থির মাত্রাগত উৎপাদন বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এরপরে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, উৎপাদনের সকল উপকরণ বাড়িয়ে যত গুণ করা হয় মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি গুণ হয়, বেড়ে তার চেয়ে বেশি গুণ হয়, তবে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। উপকরণগুলোকে আমরা 4 গুণ করলাম, মোট উৎপাদন বেড়ে 5 গুণ হলো, তাহলে এটা হবে ক্রমবর্ধমান মাত্রাগত। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, উৎপাদনের সকল উপকরণকে যত বেড়ে বাড়িয়ে যত গুণ করা হয় মোট উৎপাদন যদি বেড়ে তার চেয়ে কম গুণ হয়, অর্থাৎ আমরা শ্রমের বা মূলধনের পরিমাণকে বাড়িয়ে 4 গুণ করলাম কিন্তু মোট উৎপাদন বেড়ে 3 গুণ হলো, তাহলে এখানে এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান মাত্রাগত। আমরা এই বিষয়গুলোকে চিত্রের মাধ্যমে দেখতে পারি। প্রথমেই দেখি স্থির মাত্রাগত উৎপাদনের। এই স্থির মাত্রাগত উৎপাদনের বিষয়টি আমরা একটি সম উৎপাদন রেখার সাহায্যে দেখব। ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন দেখে আমরা একটা সম উৎপাদন রেখা আঁকবো। তার আগে কৌশলগত কারণে আমরা এখানে একটা ডান দিক ঊর্ধ্বমুখী রেখা এঁকে নিলাম এবং এই রেখার আমরা কয়েকটি বিন্দু স্থাপন করবো, এ, বি, সি, এবং স্থাপন করার সময় ও থেকে এ যত দূরে, এ থেকে বি তত দূরে, বি থেকে সি তত দূরে এঁকেছি। এবং এই এ বিন্দুতে একটা সম উৎপাদন রেখা যেটা 10 একক উৎপাদন নির্দেশ করছে, আর বি বিন্দুতে আরেকটা সম যেটা 20 একক উৎপাদন নির্দেশ করছে, আর সি বিন্দুতে আরেকটা সম যেটা 30 একক উৎপাদন নির্দেশ করছে। এখানে একটু বলে রাখি, আমরা নিরপেক্ষ রেখাতে যেমন দেখেছি দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে ভোক্তা একই পর্যায়ের একই স্তরের উপযোগ পায় এবং সেই দ্রব্য সংমিশ্রণগুলোর প্রতি সে নিরপেক্ষ থাকে, সেই দ্রব্য সংমিশ্রণ যে রেখাতে দেখানো হয় সেটা হলো নিরপেক্ষ রেখা। আর সম উৎপাদন রেখা হলো দুটি উপকরণ, এখানে ক্যাপিটাল এবং লেবারের বিভিন্ন সংমিশ্রণ এই রেখাতে দেখানো হয়েছে, যে সংমিশ্রণগুলোর সবগুলোর যে কোনোটি ব্যবহার করলে আমরা 10 একক উৎপাদন পাবো। এখানে একটু চিত্রের বিষয়টা সংক্ষেপে দেখিয়ে দিই। এইখানে যেমন এই বিন্দুতে আমাদের মূলধন হলো এই পরিমাণ, আর শ্রম হচ্ছে এই দূরত্বটুকু, এই দূরত্ব হলো শ্রম। এই পরিমাণ মূলধন এবং এই পরিমাণ শ্রম নিয়োগ করে আমরা 10 একক উৎপাদন পাবো। আবার যদি এই বিন্দুতে যাই তাহলে এই পরিমাণ শ্রম, আর এখানে গেলে এই পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা এই 10 একক উৎপাদন। এই যে বিষয়টা, একই পরিমাণ উৎপাদন নির্দেশক বিভিন্ন দ্রব্য উপকরণ সংমিশ্রণ যে রেখাতে দেখানো হয় সেই রেখাকে আমরা বলছি সম উৎপাদন রেখা। আর এই সম উৎপাদন রেখার এই সাহায্যে আমরা মাত্রাগত উৎপাদনের বিষয়টা এখানে দেখাচ্ছি। এখন দেখো এই Q1 রেখার এ বিন্দুতে 2 একক শ্রম এবং 1 একক মূলধন দ্বারা পাচ্ছি 10 একক উৎপাদন, আর বি বিন্দুতে 4 একক শ্রম এবং 2 একক মূলধন দ্বারা পাচ্ছি 20 একক উৎপাদন। এখানে লক্ষণীয় বিষয়, এ ও থেকে যত দূরে এ থেকে বি তত দূরে হওয়াতে এখানে শ্রম 2 থেকে বেড়ে 4 হয়েছে, আর এখানে মূলধন 1 থেকে 2 হয়েছে। তার মানে আমরা দ্বিগুণ শ্রম এবং দ্বিগুণ মূলধন ব্যবহার করে উৎপাদন হচ্ছে 10 থেকে 20 মানে দ্বিগুণ। আবার বি থেকে সি বিন্দুতে এই দূরত্ব সমান রাখার কারণে আমাদের এখানে শ্রমের বৃদ্ধি ঠিক এখানে যা ঘটেছে তাই 4 থেকে 6, তার মানে 3 গুণ হলো, এখানে 2 থেকে 6 মানে 3 গুণ হলো, আবার 1 থেকে 3 মানে হলো 3 গুণ হলো, এবং উৎপাদন কত হলো 10 থেকে 30 হয় 3 গুণ। তার মানে শ্রম এবং মূলধনকে দ্বিগুণ করলে উৎপাদন দ্বিগুণ, শ্রম এবং মূলধনকে 3 গুণ করলে উৎপাদন 3 গুণ। কাজে এটা 3 মাত্রাগত। আমরা এখন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন দেখব। ওই একই ভাবে আমাদের এখানে সম উৎপাদন রেখাগুলো আঁকা হয়েছে এবং এখানে পার্থক্য হলো এই দূরত্বগুলো সমান হলেও উৎপাদনের পরিমাণ ভিন্ন 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 নির্দেশ করছে। 10 এখানে, এখানে 22, এখানে 35। যার ব্যাখ্যা হলো এরকম যে এ বিন্দুতে 2 একক শ্রম মূলধন দ্বারা 10 একক, আর বি বিন্দুতে আমরা 4 একক শ্রম এবং 2 একক মূলধন দ্বারা 22 একক পাচ্ছি, অর্থাৎ 10 দুগুণ 20, দ্বিগুণেরও বেশি পাচ্ছি। আবার সি বিন্দুতে আমরা
3 গুণ শ্রম 6 আর 3 গুণ মূলধন 3 মূলধন দ্বারা আমরা উৎপাদন হচ্ছে 35, যেটা 3.30-এরও বেশি 35। এখানে যে বিষয়টা দেখার সেটা হলো আমরা যদি এখানে 20 একক উৎপাদনের সম উৎপাদন রেখাটা দেখাতাম তাহলে সেটা হতো এইরকম কোনো একটা জায়গায়, এবং এইখানে তোমরা দেখবা শ্রমের পরিমাণ কিন্তু 4-এর চেয়ে কম আর মূলধনের পরিমাণ 2-এর চেয়ে কম। তার মানে 20 একক উৎপাদন আমাদের কম শ্রম এবং কম মূলধন দিয়ে পাওয়া সম্ভব। এই ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে ব্যাপারটা এটাই হয়ে থাকে। এবং এই সি-তে তাই এই 30 নির্ধার সম উৎপাদন রেখাটা একটু নিচে হবে এবং সেখানে আমরা কম শ্রম এবং কম মূলধন দ্বারা সেটা পেতে পারি। এইটাই হলো আমাদের ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের বিষয়। আর ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে মূলত আমরা যে বিষয়টা দেখবো, সমুৎপাদন রেখাগুলো সমান দূরত্বে থাকবে কিন্তু উৎপাদনের পরিমাণ বেশি বেশি নির্দেশ করবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন দেখলাম, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন দেখলাম। এখন দেখবো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমরা একইভাবে চিত্রে 3টি সম উৎপাদন রেখা নিয়েছি এবং 3টি সম উৎপাদন রেখার দেখো প্রথমটিতে 10, পরেরটিতে 18, 10-এর দ্বিগুণের কম, তার পরেরটিতে 25 মানে 10-এর 3 গুণের কম। কিন্তু দূরত্বগুলো সমান থাকার কারণে এখানে শ্রম মূলধন 2 এবং 1 দিয়ে যতটা উৎপাদন, বি বিন্দুতে দ্বিগুণ শ্রম দ্বিগুণ মূলধন দিয়ে আমরা উৎপাদন দ্বিগুণের কম, আর সি বিন্দুতে 3 গুণ শ্রম 6 এবং 3 গুণ মূলধন দ্বারা উৎপাদন হয়েছে 3 গুণের কম, 30-এর চেয়ে কম। এবং এক্ষেত্রেও যে বিষয়টা ঘটে থাকে যে আমরা যদি 20 একক উৎপাদন দেখাতে চাই তাহলে সম উৎপাদন রেখাটা এই একটু উপরে অবস্থান করবে, যেখানে শ্রম এবং মূলধন দুই বেশি। অর্থাৎ দ্বিগুণ উৎপাদনের জন্য আমাদের তখন দ্বিগুণের বেশি শ্রম এবং মূলধন নিয়োগ করা। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনের বিষয়টাই হলো এরকম যে আমরা শ্রম এবং মূলধন দ্বিগুণ 3 গুণ করলেও উৎপাদন আমাদের দ্বিগুণ 3 গুণ হয় না, দ্বিগুণের কম 3 গুণের কম। আশা করি বুঝতে পেরেছো আমাদের মাত্রাগত উৎপাদনের ধারণা, যেটা দীর্ঘকালীন একটি বিষয়, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের বিষয়। এখন এই বিষয়টাকে আমরা বিকল্পভাবে দেখাতে পারি গাণিতিকভাবে, গাণিতিক প্রতীকের সাহায্যে। যেমন ধরা যাক একটা সমজাতীয় উৎপাদন অপেক্ষক হলো কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, যার সমজাতীয়তার মাত্রা হলো আর, যেটা গাণিতিকভাবে লেখা হয়ে থাকে এরকম যে আমরা শ্রম কে এম গুণ এবং মূলধনকে এম গুণ করলে যে উৎপাদন পাবো সেই উৎপাদনকে আমি কিউ স্টার প্রকাশ করি, তাহলে সেটা হবে m টু দি পাওয়ার r ইনটু ফাংশন অফ l কে। শুধু l 1 গুণ l এবং 1 গুণ k দিয়ে যে উৎপাদন পাবো কিউ, তার m টু দি পাওয়ার r, অর্থাৎ শ্রম এবং মূলধনকে m গুণ করলে মোট উৎপাদন বেড়ে m টু দি পাওয়ার r হয়। এই r এর মান যদি 1 হয় তাহলে কিউ স্টার ইকুয়াল টু m কিউ হয়ে যায়, যার অর্থ হলো শ্রম এবং মূলধনকে যখন আমি m গুণ করছি মোট উৎপাদন m গুণ, তাহলে দ্বিগুণ করলে মোট উৎপাদন দ্বিগুণ, 3 শ্রম এবং মূলধন 3 গুণ মোট উৎপাদন 3 গুণ। এটা হচ্ছে 3 মাত্রাগত উৎপাদন। আর যদি আর এর মান 1-এর চেয়ে বেশি হয়, যেমন 1.5 বা 2 বা 3 হতে পারে, 2 যদি হয় তাহলে কিউ স্টার কি হবে m স্কয়ার কিউ, অর্থাৎ নতুন উৎপাদনের পরিমাণ হবে কিউ এর m স্কয়ার। অর্থাৎ আমরা যদি শ্রম এবং সম্ভবত এটা m কিউ এর চেয়ে বড়, শ্রম এবং মূলধনকে যদি দ্বিগুণ করি তাহলে উৎপাদন হবে 2 স্কয়ার মানে 4 গুণ, শ্রম এবং মূলধনকে যদি 3 গুণ করি তাহলে উৎপাদন হবে 3 স্কয়ার মানে 9 গুণ। এটা হলো আমাদের ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আর আর এর মান যদি লেস দ্যান 1 হয়, অর্থাৎ 0.5 যেমন যদি হয়, তাহলে আমরা যে m টু দি 0.5 কিউ ইজ লেস দ্যান m কিউ হবে। যেমন আমরা যদি শ্রম মূলধনকে m মানে হলো 4 গুণ করি, এই 4 গুণ, তাহলে উৎপাদন হবে 4 এর 0.5 পাওয়ার নিলে কথা হয় 4 টু দি পাওয়ার হাফ মানে 2 মানে 2 গুণ। যদি 9 গুণ করি তাহলে 9 এর বর্গমূল 3, তাহলে 3 গুণ। তার মানে এখানে শ্রম মূলধনকে আমরা 4 গুণ করলে উৎপাদন পাচ্ছি 2 গুণ, শ্রম মূলধনকে 9 গুণ করলে উৎপাদন পাবো 3 গুণ। তার মানে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আশা করি বুঝতে পেরেছো। আমি আমার এই উৎপাদন তত্ত্বের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন দুটি বিষয়কে একত্রে এখানে আলোচনা করলাম, উৎপাদনের এই বিধিগুলো। তোমরা বই পড়ে আরেকটু বুঝে নেবে। আজ এখানে রাখছি। গল্পের মতো করে বলি, নটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো। এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।